আজকের ক্লাসের প্রথমে আমরা আলোচনা করব নেচার কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের প্রকৃতি, গঠন এবং স্তর বিন্যাস এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আমাদের পৃথিবীর সম্পর্কিত যে অধ্যয়ন বা স্টাডি, সেটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দেখব লিথোস্ফিয়ার বলতে শিলামণ্ডলকে বোঝায়, হাইড্রোস্ফিয়ার যেটা জলমণ্ডলকে বোঝায়, ক্রায়োস্ফিয়ার যেটা তোমার হিমবাহের সংক্রান্ত যে সমস্ত আলোচনাগুলো, যেখানে বরফ জমে থাকে পাহাড়ের উপরে, পর্বতের উপর, সেই সমস্ত আলোচনাগুলো যে স্টাডি করা হয় সেটা হচ্ছে তোমার ক্রায়োস্ফিয়ার। আর অ্যাটমসফিয়ারে যেটা রয়েছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল। বায়োস্ফিয়ার হচ্ছে জীবমণ্ডল। বায়ুমণ্ডল বায়ুমণ্ডল এবং শিলামণ্ডলের মধ্যে যে সমস্ত জায়গাতে জীব রয়েছে সেগুলো হচ্ছে বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল। তো যাই হোক, আমাদের দ্য আর্থ অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের যে আলোচনা, পৃথিবীর যে বায়ুমণ্ডল ইজ এ ফান্ডামেন্টাল অ্যান্ড ক্রিটিক্যাল পার্ট অফ দ্য এনভায়রনমেন্ট অফ প্ল্যানেট আর্থ, অর্থাৎ গ্রহরূপে যে পৃথিবীর যে পরিবেশ, সেই পরিবেশের একটা মৌলিক এবং একটা জটিল উপাদান, জটিল একটা অংশ বলা যেতে পারে, মৌলিক অংশ বা জটিল অংশ বলা যেতে পারে পৃথিবীর যে বায়ুমণ্ডলটা রয়েছে। এটা কার মধ্যে? অলিভার অ্যান্ড হিডোর 2003 তাদের মধ্যে এই বিষয়টা রয়েছে। এবার দেখো, অ্যাটমসফিয়ারিক সায়েন্স বা বায়ুমণ্ডলীয় যে বিজ্ঞানগুলো রয়েছে সেই বিজ্ঞানগুলোকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথমত যেটা রয়েছে এরোনমি আর এরোলজি। এরোলজি বা এরোনমি ব্যাপারটা কি? এটা হচ্ছে এরোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ দ্য ফ্রি অ্যাটমসফিয়ার, অর্থাৎ মুক্ত বায়ুমণ্ডলের বিজ্ঞানসম্মত অধ্যয়ন, সেটাই হচ্ছে এরোলজি। এরোলজির বা এরোনমির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বায়ুমণ্ডলের গঠন এবং বায়ুমণ্ডলের পরিবর্তন বিবর্তনের উপর বায়ুমণ্ডলের অভ্যন্তরস্থ বহিস্থ শক্তির যে বৈজ্ঞানিক চর্চা, এটাই করা হয়। এখানে মূলত মধ্য ঊর্ধ্ব বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করা হয়, নিম্ন বায়ুমণ্ডল নিয়ে অতটা আলোচনা করা হয় না। তারপরে যেটা রয়েছে দেখো, মেটিওরোলজি। মেটিওরোলজি বলতে আবহবিদ্যা বা আবহাওয়া বিজ্ঞান। মেটিওরোলজি ইজ এ সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড ইটস ফেনোমেনা ইনক্লুডিং ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, অর্থাৎ মেটিওরোলজি হচ্ছে একটা বিজ্ঞান যা আলোচনা করে বায়ুমণ্ডল সম্পর্কে এবং আবহাওয়া, জলবায়ু রিলেটেড সমস্ত উপাদানগুলো সম্পর্কে আলোচনা করে। তারপরে যেটা রয়েছে দেখো, ক্লাইমেটোলজি, গ্রিক ওয়ার্ড ক্লিমা থেকে এসেছে। ক্লিমা শব্দের অর্থ হচ্ছে স্লোপ অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর ঢাল, এবং লোগোস মানে হচ্ছে তোমার ডিসকোর্স অর স্টাডি, অর্থাৎ অধ্যয়ন করা। সুতরাং ক্লাইমেটোলজি ইজ এ কম্প্রিহেন্সিভ অ্যান্ড সিস্টেমেটিক অ্যানালাইসিস অফ ক্লাইমেট, অর্থাৎ ক্লাইমেটের কম্প্রিহেন্সিভ এবং সিস্টেমেটিক বিশ্লেষণই হচ্ছে ক্লাইমেটোলজি বা জলবায়ুবিদ্যা। তো ক্লাইমেটোলজি স্টাডি করে বিভিন্ন অ্যাটমসফিয়ারের গ্যাস রিলেটেড আলোচনা করে। এখানে ক্লাইমেটোলজি হচ্ছে একটা সায়েন্স, ক্লাইমেট হুইচ স্টাডি দ্য ফিজিক্যাল স্টেট অফ অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের প্রাকৃতিক অবস্থা নিয়ে আলোচনা করে, সেটা ওভার দ্য স্পেসিফিক রিজন ডিউরিং দ্য স্পেসিফিক পিরিয়ড অন দ্য বেসিক অফ ক্লাইমেটিক ডেটা। বিভিন্ন ক্লাইমেটিক ডেটার উপর বেস করে বিভিন্ন একটা নির্দিষ্ট পিরিয়ডে নির্দিষ্ট রিজিয়নে ক্লাইমেট নিয়ে আলোচনা করে ক্লাইমেটোলজি ইজ দ্য কম্পাউন্ডেড অফ টু গ্রিক ওয়ার্ড ক্লিমা লোগোস। ক্লিমা মানে হচ্ছে ইনক্লিনেশন, অর্থাৎ এখানে স্লোপ অফ দ্য আর্থ বোঝাচ্ছে। লোগোস মানে হচ্ছে তোমার স্টাডি, সায়েন্স অফ স্টাডি। তারপরে দেখো এখানে ডেফিনেশন অফ দ্য অ্যাটমসফিয়ার। এখানে অ্যাটমসফিয়ার আমি ডাইরেক্ট চলে যাচ্ছি। অ্যাটমসফিয়ার কাকে বলে এখানে রয়েছে দেখো, ডেফিনেশন প্রদান করলে আমরা নর্মাল যে কনসেপ্ট সেটা হচ্ছে তোমার ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ রয়েছে যেটা পৃথিবীকে বেষ্টন করে থাকে এবং যেটাকে আমরা খালি চোখে দেখতে পারি না, অনুভব করতে পারি মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর আবর্তনের সঙ্গে যেটা আবর্তিত হয়ে চলেছে, সেটাই হচ্ছে বায়ুমণ্ডল। মঙ্কহাউস 1985 তিনি একটা সংজ্ঞা দিয়েছেন। দেখো, তিনি বলছেন যে the atmosphere is a thin layer of gas held to the earth by gravitational attraction, অর্থাৎ বলা হচ্ছে যে পৃথিবীর অভিকর্ষ বলের কারণে বা আকর্ষণে যে পাতলা গ্যাসীয় আবরণ সমগ্র পৃথিবীকে বেষ্টন করে আছে সেটাকেই বলা হচ্ছে বায়ুমণ্ডল। এরপর আরেকটা সংজ্ঞা দেওয়া হয়েছে দেখো, GT3 অর্থাৎ সংজ্ঞা 1945-এ। তিনি বলছেন the earth's atmosphere is a gaseous envelope of several 100 miles thick which surrounds the solid and liquid, অর্থাৎ পৃথিবীর স্থলভাগ ও জলভাগকে ঘিরে যে শত শত মাইল পুরো গ্যাসীয় আবরণ রয়েছে সেটাই হচ্ছে বায়ুমণ্ডল। তাহলে পিওর এয়ার বা বিশুদ্ধ বায়ু
সেখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো বৈশিষ্ট্য। একটা হচ্ছে কালারলেস অর্থাৎ বর্ণহীন, অর্ডারলেস অর্থাৎ গন্ধহীন, টেস্টলেস স্বাদহীন, মোবাইল অর্থাৎ চলনশীল, কম্প্রিহেন্সিভ অর্থাৎ সংকোচনশীল, এক্সপেন্সিবল অর্থাৎ তোমার প্রসারণশীল। তো এগুলো হচ্ছে তোমার পিওর এয়ারের কিছু কিছু বৈশিষ্ট্য। তাহলে অ্যাটমসফিয়ার ব্যাপারটা আমরা জানলাম। টু ফাংশন রয়েছে অ্যাটমসফিয়ারের: টু প্রোটেক্ট দ্য আর্থ সারফেস ফ্রম দ্য সানস রেডিয়েশন, সূর্যের যে বিকিরণ সেটা থেকে মূলত রক্ষা করে। টু রেগুলেট দ্য টেম্পারেচার অফ দ্য আর্থ সারফেস, পৃথিবীর পৃষ্ঠের যে তাপমাত্রা সেটাকে সঠিকভাবে বজায় রাখার চেষ্টা করে। নেচার অফ দ্য অ্যাটমসফিয়ার, এবারে আমরা বায়ুমণ্ডলের যে প্রকৃতিগুলো রয়েছে বা নেচার গুলো রয়েছে এগুলো আমরা দেখার চেষ্টা করব। প্রথমত, দ্য অ্যাটমসফিয়ার ইজ এ মেকানিক্যাল মিক্সচার, অর্থাৎ এটাকে আমরা যৌগিক মিশ্রণ বলতে পারি। বায়ুমণ্ডলকে আমরা যৌগিক মিশ্রণ বলতে পারি, কারণ শুধুমাত্র যে কতগুলো গ্যাস নিয়ে বায়ুমণ্ডল গঠিত হয়েছে তা কিন্তু না, এর সঙ্গে ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প রয়েছে, বিভিন্ন ডাস্ট পার্টিকেল গুলো রয়েছে। অর্থাৎ বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা সমস্ত কিছু নিয়ে একটা মিশ্রণ রয়েছে, যেটাকে আমরা যৌগিক মিশ্রণ বলতে পারি। তারপরে 2 নম্বরে যে বিষয়টা রয়েছে, দেখো থিকনেস অফ দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের যে গভীরতা বা পুরুত্ব কতটা রয়েছে। আবহাওয়া বিজ্ঞানীরা তারা মনে করছেন বায়ুমণ্ডল 10,000 কিলোমিটার পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে ফ্রম দ্য আর্থ সারফেস 10,000 কিলোমিটার পর্যন্ত এর বিস্তার। তবে বলা হচ্ছে যে বায়ুমণ্ডলের স্টেলার এবং স্টেলার 1992-তে তারা বলছে যে বায়ুমণ্ডলের 97% পদার্থ আপ টু 30 কিলোমিটার বা 30 কিলোমিটারের মধ্যে 97% পদার্থ কিন্তু অবস্থান করছে, এবং বলা যেতে পারে 99.999% যে মেটেরিয়াল সেটা কিন্তু আপ টু 80 কিলোমিটার, 80 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। তো ফিডোর এবং অলিভার তারা কিন্তু বলছেন যে 1,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের বিস্তার রয়েছে। মূলত যেটা ধরা হয় 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের বিস্তার। এবারে এজ অফ দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের বয়স যদি আমরা দেখি তাহলে আমরা দেখব বায়ুমণ্ডলের বয়স হচ্ছে পৃথিবীর যা বয়স সেরকমই। পৃথিবীর সৃষ্টির আদি লগ্ন থেকেই বায়ুমণ্ডল সৃষ্টি হয়েছিল। 460 কোটি বছর আগে বায়ুমণ্ডল সৃষ্টি হয়েছে, কিন্তু বায়ুমণ্ডল বর্তমান যে রূপ, বায়ুমণ্ডলের বর্তমান যে রূপ, সেই রূপটা নিয়েছে মোটামুটি কেমব্রিয়ান যুগ থেকে, যা প্রায় 600 মিলিয়ন বছরের পুরনো। রোটেশনাল ক্যারেক্টার অফ দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ আমরা জানি যে বায়ুমণ্ডল কিন্তু একটা আবর্তনশীল একটা চরিত্র রয়েছে, কারণ মাধ্যাকর্ষণের টানে বায়ুমণ্ডল রয়েছে এবং পৃথিবী আবর্তনের সাথে সাথে কিন্তু বায়ুমণ্ডলও আবর্তিত হয়ে চলেছে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই কিন্তু এটা মূলত ভূপৃষ্ঠে জড়িয়ে আছে এবং সেটা আবর্তনশীল চরিত্রে রয়েছে। তারপরে যেটা রয়েছে ডেনসিটি অফ দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের যে ঘনত্ব, বায়ুমণ্ডলের ঘনত্ব যদি আমরা দেখি, সমুদ্র পৃষ্ঠ থেকে যতই আমরা উপরের দিকে ওঠা যাবে ততই দেখবো বায়ুমণ্ডলের ঘনত্ব ধীরে ধীরে কমতে থাকে, অর্থাৎ ম্যাক্সিমাম যে ডেনসিটিটা সেটা কিন্তু একদম আর্থ সারফেসের উপরে থাকবে, এবং যতই উপরের দিকে যাওয়া যাবে ডেনসিটিটা কিন্তু কমতে থাকবে। তো যাই হোক, সমুদ্রপৃষ্ঠ বরাবর আমরা যদি বায়ুমণ্ডলের কতগুলো ভৌত বৈশিষ্ট্যগুলো আমরা যদি দেখি তাহলে আমরা দেখব সেটা হচ্ছে তোমার এয়ার প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসার হচ্ছে 1013.25 হেক্সাপ্যাসকেল। তারপরে যেটা রয়েছে তোমার টেম্পারেচার 283 কেলভিন, ডেনসিটি রয়েছে 1.29 ইন্টু 10⁻³ গ্রাম পার সেন্টিমিটার, এবং মোলেকুলার ওয়েট অর্থাৎ পারমাণবিক আণবিক যে ওজন, আণবিক যে ওয়েট, সেটা হচ্ছে ড্রাই এয়ারের ক্ষেত্রে সেটা হচ্ছে 18.966। তো যাই হোক, এবারে আমরা কিছু ইম্পর্টেন্স অফ অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলের কিছু গুরুত্ব আমরা দেখার চেষ্টা করব। ইট ইজ দ্য মেইন সোর্স অফ অক্সিজেন অ্যান্ড আদার গ্যাসেস নিডেড বাই প্ল্যান্ট অ্যান্ড এনিম্যাল। উদ্ভিদ এবং প্রাণীর জন্য সমস্ত গ্যাসগুলো যেগুলো প্রয়োজন সেগুলো বায়ুমণ্ডলের মধ্যেই থাকে। ইট মেনটেন্স ওয়াটার সাপ্লাই থ্রু দ্য মেকানিজম অফ দ্য হাইড্রোলজিক্যাল সাইকেল বা জলচক্রের মাধ্যমে জলের যে সরবরাহ সেটাকে নিয়ন্ত্রণ করছে। ইট প্রিভেন্টস টেম্পারেচার এক্সট্রিমস এন্ড ফাংশন অ্যাজ এ গ্রেট ইনসুলার, অর্থাৎ যে ইনসুলেশনের যে প্রভাব সেটা থেকে মূলত পৃথিবীকে রক্ষা করে, আর সারফেসটাকে একটা নিয়ন্ত্রিত তাপমাত্রাকে বজায় রাখতে সাহায্য করে। ইম্পর্টেন্স অফ দ্য অ্যাটমসফিয়ার আরো কিছু রয়েছে। ইট প্রোভাইডস প্রোটেকশন ফ্রম কসমিক আলট্রাভায়োলেট রেডিয়েশন, অর্থাৎ যে সমস্ত মহাজাগতিক এবং অতিবেগুনি রশ্মিগুলো রয়েছে সেগুলো থেকে আমাদের পৃথিবীর জীবজগৎকে, জীবকুলকে রেহাই করে, রক্ষা করে। ইট প্রোভাইডস প্রোটেকশন ফ্রম দ্য ইম্প্যাক্টস অফ স্মল সাইজ meteorites by causing them to be
ইনসিনারেটেড থ্রো ফ্রিকশন, অর্থাৎ বিভিন্ন যে স্মল সাইজ যে সমস্ত ফেনোমেনগুলো হয়ে থাকে সেগুলো থেকে রক্ষা করে। তারপরে যেটা রয়েছে দেখো কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের কি কি উপাদানগুলো রয়েছে, উপাদানগুলোকে আমরা কিভাবে ভাগ করব। দেখো বায়ুমণ্ডলের উপাদানগুলোকে আমরা তিন ভাগে ভাগ করবো। একটা হচ্ছে তোমার গ্যাসিয়াস কম্পোনেন্ট, অর্থাৎ গ্যাসীয় উপাদান। গ্যাসীয় উপাদানের মধ্যে রয়েছে তোমার মেজর গ্যাস, অর্থাৎ যে সমস্ত মেজর গ্যাস অর্থাৎ প্রধান যে গ্যাসীয়, আচ্ছা গ্যাসীয় উপাদানগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করবো। একটা হচ্ছে তোমার পার্মানেন্ট গ্যাস বা তোমার স্থায়ী গ্যাস যেগুলো রয়েছে, একটা স্থায়ী গ্যাস এবং একটা হচ্ছে তোমার দুষ্প্রাপ্য গ্যাস। দুটো ভাগে ভাগ করা হয়েছে মূলত গ্যাসীয় উপাদানগুলোকে। তো যাই হোক, এই প্রধান বা স্থায়ী গ্যাসগুলোর মধ্যে বায়ুমণ্ডলে মূলত নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুটো গ্যাসের উপাদান সব থেকে বেশি প্রধান গ্যাসগুলোর মধ্যে। অর্থাৎ এই দুটো গ্যাস বায়ুমণ্ডলের 99% কিন্তু অধিকার করে রয়েছে। যেমন তোমার নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78.08% এবং অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.94%। এই দুটো গ্যাসই কিন্তু 99% অধিকার করে রয়েছে। এছাড়া রয়েছে কার্বন ডাইঅক্সাইড এবং আর্গন। কার্বন ডাইঅক্সাইড, আর্গন এই সমস্ত গ্যাসগুলো রয়েছে। তো যাই হোক, বায়ুমণ্ডলে উপস্থিত এই সমস্ত গ্যাসীয় উপাদানগুলোকে আমরা, এইগুলো হচ্ছে প্রধান গ্যাস। আর অপ্রধান যে গ্যাসগুলো রয়েছে, প্রধান অপ্রধান গ্যাস নিয়ে কিন্তু স্থায়ী গ্যাসগুলো আর কি, পার্মানেন্ট গ্যাস। এটার আবার দুটো পার্ট রয়েছে, মেজর গ্যাস এবং মাইনর গ্যাস। তো এইগুলো হচ্ছে মেজর গ্যাস, এগুলো প্রধান মানে বেশি পরিমাণে রয়েছে। এছাড়া রয়েছে মাইনর গ্যাসগুলোর মধ্যে রয়েছে কি কি দেখো, নিয়ন রয়েছে, হিলিয়াম, ওজোন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, ক্রিপ্টন রয়েছে, জেনন রয়েছে, সেই সমস্ত গ্যাসগুলো রয়েছে। ট্রেস এলিমেন্ট বা বলা হচ্ছে তোমার যে সমস্ত দুষ্প্রাপ্য উপাদানগুলো রয়েছে। ট্রেস এলিমেন্ট বা দুষ্প্রাপ্য উপাদানগুলোর মধ্যে দেখো কি কি রয়েছে। প্রথমত SOx অর্থাৎ সালফার ঘটিত যে যৌগগুলো রয়েছে, CO কার্বন মনোক্সাইড রয়েছে, তারপরে H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড রয়েছে, HC অর্থাৎ পারদ রয়েছে, CFC ক্লোরোফ্লোরোকার্বন রয়েছে, তারপরে NOx নাইট্রোজেন ঘটিত গ্যাসগুলো রয়েছে, অক্সাইডগুলো রয়েছে। তারপরে তোমার আরো কিছু রয়েছে দেখো, H2S হাইড্রোজেন সালফাইড রয়েছে, তারপরে SO2 রয়েছে অর্থাৎ সালফার ডাই অক্সাইড, ঠিক আছে। SO2 হলে সালফার ডাই অক্সাইড, SO3 রয়েছে, SO3 হচ্ছে সালফার তোমার ট্রাই অক্সাইড। যাই হোক, এই সমস্ত গ্যাসগুলো রয়েছে যেগুলো খুবই দুষ্প্রাপ্য বা ট্রেস এলিমেন্ট বলা হচ্ছে। তো যাই হোক, প্রিন্সিপাল গ্যাসেস অফ আর্থ অ্যাটমসফিয়ার, পৃথিবীর যে প্রধান যে গ্যাসগুলো রয়েছে সেই গ্যাসগুলোর মধ্যে দেখো নাইট্রোজেন 78.08% রয়েছে, এটাই সব থেকে বেশি পরিমাণে রয়েছে। তারপরে রয়েছে অক্সিজেন 20.94 বা 95, তারপরে রয়েছে আর্গন 0.93, তারপরে রয়েছে কার্বন ডাইঅক্সাইড 0.03, যদি এটা পরিবর্তনশীল হয়, নিয়ন, হিলিয়াম, ওজোন, হাইড্রোজেন, ক্রিপ্টন, এই সমস্ত গ্যাসগুলো রয়েছে। তো যাই হোক, এবারে আমরা প্রিন্সিপাল গ্যাসেস অফ আর্থ অ্যাটমসফিয়ার, প্রধান গ্যাসগুলোর মধ্যে আরো যে গ্যাসগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমার দুষ্প্রাপ্য গ্যাস, নাইট্রাস অক্সাইড, জেনন, কার্বন মনোক্সাইড, ওজোন, সালফার ডাইঅক্সাইড, ওয়াটার ব্যাপার এটাও রয়েছে। ওয়াটার ব্যাপারও বিভিন্ন জায়গায় ভ্যারি করে। তো বিভিন্ন গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে। এই সমস্ত গ্যাসগুলো ছাড়া গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, যেটা গ্লোবাল ওয়ার্মিং এর 75% দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ক্লোরোফ্লোরোকার্বন রয়েছে, মিথেন রয়েছে, ওয়াটার ভেপার রয়েছে, ওজোন রয়েছে, এই সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে। এবার আমরা গ্যাসগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা নাইট্রোজেন গ্যাস নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আমরা নাইট্রোজেন গ্যাস এটা নিয়ে আলোচনা করব। নাইট্রোজেন গ্যাস অর্থাৎ N2 1772 সালে রাদারফোর্ড মূলত এই গ্যাসটি আবিষ্কার করেছিলেন। রাদারফোর্ড 1772 সালে এই নাইট্রোজেন গ্যাস প্রথম আবিষ্কার করেছিলেন এবং এর ইনিশিয়াল যে নেম, প্রারম্ভিক যে নাম, সেটা ছিল মেফিটিক এয়ার বা গন্ধময় বিশ্ব বাষ্প, এরকম নামকরণ করা হয়েছিল। বায়ুমণ্ডলে সবচেয়ে এই গ্যাসটা রয়েছে, নাইট্রোজেন গ্যাসটা আপ টু 100 কিলোমিটার পর্যন্ত রয়েছে এবং 50 কিলোমিটার অব্দি রয়েছে আণবিক নাইট্রোজেনের প্রাধান্য এবং 50 থেকে 100 কিলোমিটারের মধ্যে রয়েছে অটোমিক নাইট্রোজেন অর্থাৎ পারমাণবিক নাইট্রোজেনের প্রাধান্য রয়েছে। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা দেখলাম। 50 থেকে 100 কিলোমিটারের মধ্যে আমরা তোমার পারমাণবিক নাইট্রোজেন রয়েছে এবং মলিকুলার বা আণবিক নাইট্রোজেন রয়েছে 50-এর নিচে। তারপরে যেটা রয়েছে দেখো, অক্সিজেন গ্যাস
পরিমাণের দিক থেকে দ্বিতীয় গ্যাস হচ্ছে অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাসের মধ্যে 20.94% রয়েছে। অল লিভিং অর্গানিজম ইনহেল অক্সিজেন, অর্থাৎ বিভিন্ন যে জীবজগৎ, সমস্ত জীবজগৎ কিন্তু অক্সিজেন ছাড়া অস্তিত্ব অসম্ভব। অক্সিডেশন যে প্রক্রিয়াটা রয়েছে, যেটা তোমরা জারণ প্রক্রিয়া, তোমরা ওয়েদারিং বা আবহবিকার প্রক্রিয়া তোমরা এগুলো পড়েছো। অক্সিজেন সাইকেল রয়েছে, অর্থাৎ পরিবেশ থেকে জীবদে এবং জীবদে থেকে পরিবেশে অক্সিজেনের যে আবর্তনটা ঘটে সেটাকে আমরা অক্সিজেন সাইকেল বলে থাকি। নাইট্রোজেন সাইকেলটাও রয়েছে, এগুলো আমরা পরবর্তীতে বায়োজিওগ্রাফিতে আমরা পড়বো। তারপরে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, CO2। তো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস। কেউ আনমিউট করে আছে, একটু কাইন্ডলি মিউট করবে। তো কার্বনেশন প্রক্রিয়া, হ্যাঁ স্যার আমি জানতে চাইছিলাম একটু আগে আপনি যেটা বললেন কি মলিকিউলার ইনটু আর অ্যাটমিক ইনটু, ওই দুটো মানে মলিকিউলার ইনটু কাকে বলে আর অ্যাটমিক ইনটু? পদার্থের অণু পরমাণু যে ব্যাপারগুলো রয়েছে আর কি। আণবিক নাইট্রোজেন বলতে তোমার মানে পার্টিকেল গুলোকে ভাগ করা যাবে না, এই হচ্ছে বিষয়। আর পরমাণুগুলোকে ভাগ করা যাবে না, কিন্তু আণবিক যে নাইট্রোজেনটা ওটা আবার ওইটার মধ্যে আবার বিভাজন করা যাবে, এটা হচ্ছে বিষয়। অণু পরমাণু যে ডিফারেন্স, সেটাই হচ্ছে ডিফারেন্স। মানে অণুগুলোকে যেমন পরমাণুতে ভাগ করা যায়, পরমাণু পদার্থের ক্ষুদ্রতম কণিকা আর কি পরমাণু, অণুগুলোকে ভাগ করা সম্ভব পরমাণুতে, কিন্তু পরমাণুগুলোকে কখনোই ভাগ করা যাবে না, বা ওটা একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র পদার্থের, মৌলিক পদার্থের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু বলা যেতে পারে, একদমই ক্ষুদ্র আর কি, সূক্ষ্ম। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য। ঠিক ঠিক। তো তারপরে যেটা রয়েছে দেখো, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হলো কার্বন সাইকেল, এগুলো তো জানো বিষয়গুলো। কার্বনেশন যেটা কাস্ট ডায়াগ্রামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর্গন যেটা 0.90%, আর্গনটা একটা ইনার্ট গ্যাস। তো যাই হোক, একটা নিষ্ক্রিয় গ্যাস আর্গন। ইট ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য অ্যাটমসফিয়ার ফর কমার্শিয়াল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজেস। বিভিন্ন কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল ইউজেস থেকে কিন্তু এটা অ্যাটমসফিয়ারে যোগ হয় বলা যেতে পারে। ওয়াটার ব্যাপার রয়েছে, এভারেজ অ্যামাউন্ট অফ ওয়াটার ব্যাপার হচ্ছে 1.4%। ইন কুল এন্ড ড্রাই ক্লাইমেটের ক্ষেত্রে যদি আমরা দেখি 0.02%, এবং ওয়েট ট্রপিক্যাল ক্লাইমেটের ক্ষেত্রে 5%। 90% ওয়াটার ব্যাপার কিন্তু আপ টু 5 কিলোমিটারের মধ্যে রয়েছে। তো ওয়াটার ব্যাপার, জলীয় বাষ্পের কিছু কিছু গুরুত্ব রয়েছে। দেখো, প্রেসিপিটেশনের ক্ষেত্রে জলীয় বাষ্পের গুরুত্ব রয়েছে। রেইনফল ফার্স্টের মাধ্যমে যে প্রেসিপিটেশন হয়, ফর্মেশন অফ ফগ, কুয়াশার সৃষ্টির ক্ষেত্রে, হিটিং অফ অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের উত্তপ্তকরণের ক্ষেত্রে, প্রেসিপিটেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। জল এভাপোরেশন হয়, পরবর্তী ক্ষেত্রে ঘনীভবন হচ্ছে, কনডেনসেশন হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে প্রেসিপিটেশন রূপে পৃথিবীর বুকে চলে পড়ছে। এবার দেখো, বিভিন্ন ডাস্ট পার্টিকেল গুলো রয়েছে, বা যে সমস্ত ধূলিকণা গুলো রয়েছে, দেখো ডাস্ট পার্টিকেল গুলোর মধ্যে যেগুলো ডাস্ট পার্টিকেল, সেগুলোকে আমরা অ্যারোসল বলছি। অ্যারোসল মিন্স, অ্যারো মানে হচ্ছে এয়ার, সল মানে পার্টিকেল। তো বায়ুমণ্ডলে যে সমস্ত কণাগুলো থাকে সেগুলোকে আমরা অ্যারোসল বলে থাকি। এগুলোর মধ্যে অ্যাবায়োটিক সোর্স রয়েছে এবং কিছু বায়োটিক সোর্স রয়েছে। অ্যাবায়োটিক সোর্স গুলোর মধ্যে কি রয়েছে দেখে নাও। অ্যাবায়োটিক বা অজৈব যে উৎসগুলো রয়েছে, সেগুলোর মধ্যে মিনারেল সল্ট বা বিভিন্ন খনিজ লবণ যেগুলো রয়েছে ওইগুলো থাকতে পারে, কোল ডাস্ট বা কয়লার গুলো থাকতে পারে, তারপরে স্যান্ড পার্টিকেল বা তোমার সমুদ্র তীরের ছোট ছোট বালুকণা, এগুলো হতে পারে। বায়োটিক সোর্স গুলোর মধ্যে ফুলের পরাগরেণু রয়েছে, উদ্ভিদের যে জৈব কণা, উদ্ভিদ দেহ নিঃসৃত জৈব কণা, এগুলো রয়েছে। হাইড্রোস্কোপিক পার্টিকেল, যেগুলো তোমার জলাকর্ষী কণা, জলকে আটক করতে পারে। আর নন হাইড্রোস্কোপিক পার্টিকেল, এটা হচ্ছে তোমার জলাকর্ষীহীন কণা, বা এগুলোকে জলকে ধারণ করতে পারে না। তো যাই হোক, এই জলাকর্ষ অজলাকর্ষী ব্যাপারটা পরবর্তী অধ্যায়ে বিস্তারিত আলোচনা করবো, বিষয়গুলো কোনটা জলাকর্ষ করছে, কোনটা জলকে আকর্ষণ করছে, এগুলো পরে আমরা জানবো বিষয়গুলো। লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস, স্তর বিন্যাস সম্পর্কে দেখো কি বলা হচ্ছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা এনএসএ, ন্যাশনাল এরোনটিক্যাল অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, তারা বায়ুমণ্ডলকে মূলত দুটো প্রধান স্তরে ভাগ করেছেন। একটা হচ্ছে তোমার হোমোস্ফিয়ার, একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। এই দুটো স্তরের মধ্যে বাধ্যবাধক লাইন টানা খুবই কঠিন, কিন্তু একটা স্তর পর্যায়ক্রমে আর একটা স্তরে রূপান্তরিত হয়ে গেছে, এরকম বলা ছিল। এই দুটোর মধ্যে অ্যাকচুয়াল কোনো সীমারেখা টানা খুবই মুশকিল। যদিও বলা হচ্ছে যে হোমোস্ফিয়ার যেটা আপ টু 85% অ্যাবভ দ্য সি লেভেল, এটা হচ্ছে লোয়ার পোর্শন অফ দ্য অ্যাটমসফিয়ার, সেটা হচ্ছে হোমোস্ফিয়ার, অর্থাৎ সমমণ্ডল। সমমণ্ডল
বলার কারণ হচ্ছে এখানে বিভিন্ন যে রাসায়নিক গঠন, বায়ুমণ্ডলের যে রাসায়নিক গঠন, বিশেষত গ্যাসের অনুপাতটা মোটামুটি একই রকম থাকে, তার জন্য এটাকে হোমোস্ফিয়ার বলা হচ্ছে। হোমো মানে হচ্ছে তোমার সমবৈশিষ্ট্যপূর্ণ, স্ফিয়ার মানে হচ্ছে তোমার লেয়ার বা স্তর। তো এগুলোর মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন এগুলো হচ্ছে আরো বিভিন্ন গ্যাসগুলো থাকে, ওয়াটার ভাপার, জলীয় বাষ্প থাকে, ডাস্ট পার্টিকেল গুলো থাকে। হেটেরোস্ফিয়ারটা হচ্ছে 85 থেকে 10,000 কিলোমিটারের মধ্যে রয়েছে। তো হেটেরোস্ফিয়ার এখানে বিষম মণ্ডল, হেটারো কথার অর্থ হচ্ছে বিষম বৈশিষ্ট্যপূর্ণ, অর্থাৎ এখানে পৃথিবীর যে উপাদান, বায়ুমণ্ডলের যে বিভিন্ন উপাদানগুলো থাকে বিভিন্ন মিশ্রিত অবস্থায় একইভাবে থাকে না, এটা বিভিন্ন গ্যাস তাদের ভর অনুযায়ী, তাদের ওয়েট অনুযায়ী কিন্তু বিভিন্ন স্তরে স্তরে থাকে আর কি। তো যাই হোক, এখানে হেটেরোস্ফিয়ারকে আমরা 85 থেকে 10,000 কিলোমিটার রয়েছে, সেটাকে আমরা এই লেয়ারটাকে আমরা টোটাল 4টে ভাগে ভাগ করতে পারি। লেয়ার অফ মোলেকুলার নাইট্রোজেন, অর্থাৎ আণবিক নাইট্রোজেনের যে স্তর, আণবিক নাইট্রোজেনের স্তর 85 থেকে 200 কিলোমিটারের মধ্যে থাকে। এগুলো নিয়ে এমসিকিউ কোশ্চেন হতে পারে, জেনে রাখবে। লেয়ার অফ অটোমিক নাইট্রোজেন, অর্থাৎ পারমাণবিক অক্সিজেনের যে স্তরটা, সেটা 200 থেকে 1100 কিলোমিটারের মধ্যে থাকে। হিলিয়াম যে লেয়ার বা হিলিয়াম গ্যাসের প্রাধান্য রয়েছে যে স্তরে, সেটা হচ্ছে 1100 থেকে 3500 কিলোমিটারের মধ্যে রয়েছে। হাইড্রোজেন লেয়ার বা হাইড্রোজেন স্তরটা, যেখানে হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য রয়েছে, সেটা হচ্ছে তোমার 3500 থেকে 10,000 কিলোমিটারের মধ্যে রয়েছে। তো যাই হোক, হেটেরোস্ফিয়ার, হোমোস্ফিয়ার এই দুটো বিষয় আমরা দেখে নিলাম। এবারে আমরা বায়ুমণ্ডলের টেম্পারেচারের ভিত্তিতে যে লেয়ার গুলো রয়েছে, সেই লেয়ার গুলোর দিকে আমরা চলে যাব। লেয়ার গুলো প্রথমে দেখো রয়েছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার, ট্রোপো কথার অর্থ কি? ট্রোপো কথার অর্থ হচ্ছে তোমার পরিবর্তনশীল। ট্রোপোস কথার অর্থ হচ্ছে তোমার মেশানো বা অশান্ত। তো যাই হোক, মিক্সিং বলা যেতে পারে বা টার্বুলেন্স বলা যেতে পারে। তো এই কথা থেকে এসেছে ট্রোপোস্ফিয়ার কথাটা। তো আরেকটা যেটা রয়েছে লোয়ার মোস্ট লেয়ার অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর একদম নিচের যে বায়ুমণ্ডলীয় স্তর, সেটাই হচ্ছে এই ট্রোপোস্ফিয়ার। তো যাই হোক, এবারে আরো যে বিষয়গুলো রয়েছে দেখো, ট্রোপোস্ফিয়ারের আরো কতগুলো বিষয় তোমরা দেখতে পাচ্ছ। রিজিয়ন অফ ইন্টারমিক্সিং, অর্থাৎ পরিবর্তনশীল একটা অঞ্চল বলা যেতে পারে। এখানে ওয়াল ওয়েদার ফেনোমেনস লাইক ক্লাউড, ফগ, রেইন এটসেট্রা, এই সমস্ত বিষয়গুলো এখানে হয়। মোস্ট সিগনিফিকেন্স ফর দ্য লাইফ ফর্মস, জীবন সৃষ্টির ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। টার্বুলেন্ট জোন বলা হচ্ছে এটাকে, আমরা টার্বুলেন্ট জোন বলতে পারি। এটাকে আমরা মিক্সিং জোন বলতে পারি, যেখানে মিক্সিং হচ্ছে। টার্বুলেন্স কথার অর্থ হচ্ছে অশান্ত, যেখানে তোমার বলা যেতে পারে যে এখানে ক্ষুব্ধ মণ্ডল বলা হচ্ছে, এটাকে আমরা ক্ষুব্ধ মণ্ডল বলতে পারি, কারণ এখানে ঝড় বৃষ্টি কুয়াশা সবকিছুই হচ্ছে, অশান্ত থাকছে এই স্তরটা। তো তারপরে যেটা রয়েছে দেখো, এভারেজ হাইট। ট্রোপোস্ফিয়ারের যে এভারেজ হাইট, সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ারের যে এভারেজ হাইট সেটা হচ্ছে তোমার 12 কিলোমিটার, এবং যদি নিরক্ষীয় অঞ্চলে দেখা হয় সেটা হচ্ছে 16 কিলোমিটার পর্যন্ত রয়েছে, এবং তোমার পোলসের ক্ষেত্রে যদি আমরা দেখি 6 কিলোমিটার পর্যন্ত রয়েছে। তারপর দেখো নরমাল ল্যাব স্টেট, অর্থাৎ এনভায়রনমেন্টাল ল্যাব স্টেট 100 মিটার 1000 মিটারে 6.46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে থাকে প্রতি 1 কিলোমিটারে। এটাকে আমরা নরমাল ল্যাব স্টেট বলে থাকি। অ্যালবেডো ঘটছে এই স্তরে, ইনভার্সন অফ টেম্পারেচার, বৈপরীত্য উত্তাপ এখানে ঘটছে। ট্রপোপস যে বিষয়টা রয়েছে দেখো, ট্রপোপস বা স্তব্ধ স্তর, যেটাকে স্যার নেপিয়ার শ তিনি আবিষ্কার করেছিলেন ট্রপোপসটা। হোয়ার মিক্সিং স্টপ, যেখানে তোমার মিক্সিংটা স্টপ হয়ে যায় বা পজ হয়ে যায়, সেটাকে আমরা ট্রপোপস বলছি। এটা একটা থার্মাল জোন, এবং এখানে টেম্পারেচার থাকছে -57 ডিগ্রি সেলসিয়াস। তো এই ট্রোপোস্ফিয়ারের কতগুলো সাবডিভিশন রয়েছে দেখো, এগুলোর মধ্যে রয়েছে দ্য ফ্রিকশন লেয়ার, অর্থাৎ ঘর্ষণ স্তর। এটা ভূত্বক থেকে 1 কিলোমিটারের মধ্যে অবস্থান করে ফ্রিকশন লেয়ারটা, যেখানে বাতাসের গতিবেগ ও বাতাসের প্রবাহ মোটামুটি ভূত্বকের গঠন দ্বারা নিয়ন্ত্রিত হয়। দ্য সারফেস বাউন্ডারি লেয়ার বা পৃষ্ঠ সীমান্ত স্তর, এটা ভূপৃষ্ঠ থেকে মাত্র কয়েক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করে। আর একটা পাতলা লেয়ার রয়েছে ল্যামিনার লেয়ার, সমতল স্তর, যেটা ভূত্বক থেকে কয়েক মিলিমিটারের মধ্যে অবস্থান করে। তারপরে ট্রপোস্ফিয়ার হয়ে গেল বিষয়টা। ট্রপোস্ফিয়ার বিষয়টা সম্বন্ধে আমরা জানলাম। ল্যাব স্টেট তো জানোই, প্রতি 1000 মিটারে 6.46 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমতে থাকে। এবারে আমরা কোথায় গেল স্ট্রাটোস্ফিয়ার।
ট্রোপোস্ফিয়ার গেল, ল্যাবসেট, এটা হচ্ছে মেসোস্ফিয়ার চলে এসেছে। তো যাই হোক স্ট্রাটোস্ফিয়ারটা দেওয়া হয়নি সম্ভবত ভুলবশত। তো স্ট্রাটোস্ফিয়ারকে মূলত বলা হচ্ছে শান্ত মণ্ডল, এটায় কোনো রকমের বায়ুমণ্ডলীয় গোলযোগ এখানে হয় না। স্ট্রাটোস্ফিয়ারে জেট বিমানগুলো চলাচল করে শান্ত মণ্ডল থাকার জন্য। তো তারপরে দেখো বায়ুমণ্ডলের যে ওজোন স্তর, স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে ওজোন স্তর রয়েছে 15 থেকে 35 কিলোমিটার উচ্চতায়। স্ট্রাটোস্ফিয়ারের হাইটটা যদি আমরা দেখি, বিস্তারটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব ট্রপোপজের উপরে ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটারের মধ্যে এটা অবস্থান করে। তো যাই হোক, এবারে আমরা পরবর্তী যে লেয়ারটা রয়েছে মেসোস্ফিয়ার, অর্থাৎ মেসোস্ফিয়ার সম্বন্ধে আমরা জানবো। মেসোস্ফিয়ার বা মধ্যম মণ্ডল, এটা 50 থেকে 80 কিলোমিটারের মধ্যে রয়েছে। টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকে, 80 কিলোমিটারে গিয়ে -90 ডিগ্রি সেলসিয়াস হয়। তারপরে তোমার নকটিলুসেন্ট ক্লাউড বা উজ্জ্বল মেঘ দেখা যায় উচ্চ অক্ষাংশে মেসোস্ফিয়ার স্তরে। গ্রীষ্মকালে রাত্রিতে উজ্জ্বল মেঘ দেখা যায়, যেটাকে আমরা নৈশদ্যুতি মেঘ বলতে পারি। সাধারণত উল্কাপিণ্ড সৃষ্ট উল্কাপিণ্ড সৃষ্ট যে ধূলিকণা ও পরিচলন স্রোত মূলত এই মেঘটা তৈরি করে। তারপরে রয়েছে লো অ্যাটমসফিয়ারিক প্রেসার, বায়ুমণ্ডলীয় চাপটা অনেক কম থাকে এখানে। 50 কিলোমিটারে যদি 1 মিলিবার বায়ুচাপ হয়, 80 কিলোমিটারে গিয়ে 0.01 মিলিবার হয়ে যায়। মেসোপজ, মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা, এটাও একটা আইসোথার্মাল জোন। লাস্ট লেয়ার অফ হোমোস্ফিয়ার, অর্থাৎ হোমোস্ফিয়ারে 3টে লেয়ার দেখলাম, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার এবং হচ্ছে মেসোস্ফিয়ার। এবারে তারপরে যেটা রয়েছে দেখো থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডল, এটা হচ্ছে 80 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত রয়েছে। এটাকে আয়নোস্ফিয়ার বলি আমরা, বিভিন্ন আয়নগুলো থাকে এখানে, তো তার জন্য আয়নোস্ফিয়ার বলে। এবং আয়নোস্ফিয়ারের 90 থেকে 160 কিলোমিটার উচ্চতা পর্যন্ত রয়েছে তোমার কেনেলি হেভিসাইট স্তর। এই স্তরে স্বল্প দৈর্ঘ্যের বেতার তরঙ্গ বা রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। রেডিও যোগাযোগ সম্ভব হয়েছে এই স্তর থাকার জন্যই। এখানে টেম্পারেচার ইনক্রিজ হয়, ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে। 200 কিলোমিটার 700 ডিগ্রি সেলসিয়াস এবং 500 কিলোমিটারে গিয়ে 1500 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। অরোরা অস্ট্রেলিস এবং অরোরা বোরিওলিস, অর্থাৎ মেরুজ্যোতি দেখা যায়, সুমেরু প্রভা, আর অরোরা বোরিওলিস, কুমেরু প্রভা, সুমেরু প্রভা, এই দুটো বিষয় লক্ষ্য করা যায়। তারপরে রয়েছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার বাংলায় বললে দাঁড়াচ্ছে বহির্মণ্ডল। তো বহির্মণ্ডল ব্যাপারটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 500 থেকে 1000 কিলোমিটারের মধ্যে এটা রয়েছে। টেম্পারেচার 1500 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। মূলত কম ওজনের হালকা হাইড্রোজেন হিলিয়াম গ্যাস দ্বারা এটা গঠিত, এটা একটা থিন লেয়ার। এবং এরপরে যেটা রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার, অর্থাৎ চৌম্বক মণ্ডল। এখানে ইলেকট্রন, প্রোটন এগুলো লক্ষ্য করা যায়। 3000 থেকে 16000 কিলোমিটারের মধ্যে এই স্তরে 3000 থেকে তোমার 16000 কিলোমিটারের মধ্যে তোমার যেটা রয়েছে ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট, অর্থাৎ ভ্যান অ্যালেন বিকিরণ বলয় নামে অভিহিত করা হয়েছে এটাকে। এই বলয়ের আকৃতি ও অবস্থান পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তার শক্তির সাথে সম্পর্কিত হয়। তো যাই হোক, এখানে অন্যান্য গ্রহকে, পৃথিবী এবং অন্যান্য চৌম্বকীয় গ্রহকে ঘিরে রয়েছে চৌম্বক মণ্ডল। তো যাই হোক, অন্যান্য গ্রহের ক্ষেত্রেও এই চৌম্বক মণ্ডলটা রয়েছে। তো এই স্তরের পৃথিবীর এর উপরে যেটা রয়েছে ম্যাগনেটোপোজ, যেখানে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র থেমে যাচ্ছে এই স্তরের উপরে গেলে। তো যাই হোক, এই বিষয়গুলো তোমরা জেনে রাখো। তো আমাদের বায়ুমণ্ডল সংক্রান্ত আলোচনা এই পর্যন্ত। এবারে আমরা পরবর্তী যে টপিক রয়েছে আজকে, ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। এলিমেন্টস অ্যান্ড ফ্যাক্টরস অফ ক্লাইমেট, অর্থাৎ জলবায়ুর উপাদান এবং নিয়ন্ত্রক সমূহ। তো জলবায়ুর উপাদান কোনগুলো, বিষয়গুলো আমরা জানবো। আবহাওয়া, জলবায়ু কাকে বলে, বিষয়গুলো আমরা জানবো। দেখো, ডেফিনেশন অফ ওয়েদার। ওয়েদার কাকে বলে, আবহাওয়া কাকে বলে? ভূপৃষ্ঠের কোন একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলীয় বিভিন্ন উপাদানগুলোর গড় অবস্থা বা সামগ্রিক অবস্থা। কোন কোন উপাদানের না, বায়ুর টেম্পারেচার, তারপরে উইন্ড বায়ু প্রবাহ, ভেলোসিটি, অ্যাটমসফিয়ারিক প্রেসার, রেইনফল,
এই সমস্ত বিষয়গুলোর যে একটা সামগ্রিক অবস্থা নির্দিষ্ট টাইমের নির্দিষ্ট স্থানে অবশ্যই, সেটাকে আমরা ওয়েদার বলতে পারি। ওয়েদারটা দৈনন্দিন ব্যাপার এবং এটা ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হয়। GT3 অর্থাৎ তিনি বলছেন ওয়েদার ইজ এ কন্ডিশন অফ দ্য অ্যাটমসফিয়ার অ্যাট এনি টাইম অর প্লেস। মঙ্কহাউস 1985 এ তিনি বলছেন দ্য টার্ম ওয়েদার ইজ ইউজড টু ডিসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য অ্যাটমসফিয়ার অ্যাট এ সার্টেন প্লেস অফ সাম স্পেসিফিক টাইম। It is essentially day to day or even an hour to hour phenomenon, অর্থাৎ ঘন্টায় ঘন্টায় এটা ভ্যারি করতে পারে, দৈনন্দিন ব্যাপার এটা, ঠিক আছে। Weather may be defined as the condition of the atmosphere, that is temperature, humidity, pressure, wind, precipitation, etc. for a single observing station of any specific area or for any specific area of the earth surface. পৃথিবীর বিভিন্ন নির্দিষ্ট অঞ্চলে কিন্তু এটা ঘটতে পারে। তো যাক, আমরা টুডেস ওয়েদার ইজ ক্লাউডি হবে না, সানি হবে না, রেইনি হবে না, পার্টলি ক্লাউডি হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা আবহাওয়ার যে ফরকাস্টিং গুলো হয়ে থাকে বিভিন্ন ওয়েদার যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে আবহাওয়া দপ্তর, তাদের অফিস মারফত কিন্তু আমাদের এগুলো আসে, আমাদের তথ্যগুলো আসে এবং তারপরে আমরা জানতে পারি এই বিষয়গুলো। এবারে ডেফিনেশন অফ ক্লাইমেট। ক্লাইমেট কাকে বলে বা জলবায়ু কাকে বলে? বিস্তীর্ণ অঞ্চলের আবহাওয়ার যে দীর্ঘকালীন গড় অবস্থা, মূলত 30 থেকে 35 বছরের যে গড় অবস্থা, সেটাকেই মূলত ক্লাইমেট বা জলবায়ু বলা হয়। আবহাওয়া জলবায়ুর মেইন পার্থক্য এটাই যে আবহাওয়া হচ্ছে কোন একটা বায়ুমণ্ডলের নিম্ন স্তরের দৈনন্দিন অবস্থা, কিন্তু 30 থেকে 35 বছরের আবহাওয়ার যে গড় অবস্থা, সেটাকে মূলত ক্লাইমেট বলা হয়। ওয়েদারটা পরিবর্তনশীল হয়, কিন্তু ক্লাইমেটটা মূলত স্থিতিশীল প্রকৃতির হয়। তাহলে ক্লাইমেট সম্পর্কে GT3 অর্থাৎ তিনি কি বলছেন 1951 এ বলছে যে ক্লাইমেট ইজ এ কম্পোজিট অর জেনারেলাইজেশন অফ দ্য ভ্যারাইটি অফ ডে টু ডে ওয়েদার কন্ডিশন, অর্থাৎ একটা সাধারণীকরণ করা হচ্ছে বা একটা কম্পোজিট করা হচ্ছে টোটাল ব্যাপারটা ডে টু ডে ওয়েদার কন্ডিশনে, সেটাই হচ্ছে একটা গড় অবস্থা বলা যেতে পারে। এফজেফ মঙ্কহাউস 1985 এ তিনি বলছেন ক্লাইমেট comprises a description of the condition of the atmosphere over a considerable area for a long time, অর্থাৎ দীর্ঘ অঞ্চলের পরিপ্রেক্ষিতে অ্যাটমসফিয়ারিক কতগুলো কন্ডিশনকে ডেসক্রাইব করে, সেটা হচ্ছে তোমার মঙ্কহাউসের মধ্যে, সেটা হচ্ছে ক্লাইমেট। তো ক্লাইমেট সম্পর্কে আমরা জানলাম। এবারে আমরা এলিমেন্টস অফ ক্লাইমেট অর্থাৎ তোমার জলবায়ুর যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে, মূলত উপাদানগুলো সবগুলো ওয়েদার ক্লাইমেটের উপাদান। এগুলো আমরা জানি যে বিভিন্ন অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার, অ্যাটমসফিয়ারিক প্রেসার, এই বিষয়গুলো কিন্তু মূলত নিয়ন্ত্রণ করে থাকে। অ্যাটমসফিয়ারিক টেম্পারেচারটা মূলত জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে। টেম্পারেচারটা একটা অন্যতম নিয়ন্ত্রক বলা যেতে পারে। যত উচ্চতায় যাওয়া যায় টেম্পারেচার ধীরে ধীরে কমতে থাকে। প্রতি 1 কিলোমিটার উচ্চতায় তোমার 6.46 ডিগ্রি সেলসিয়াস এর তাপমাত্রা কমতে থাকে। তারপরে অ্যাটমসফিয়ারিক প্রেসার, যেটা বায়ুমণ্ডলীয় চাপ, এটা একটা অন্যতম নিয়ন্ত্রক বলা যেতে পারে। বায়ুমণ্ডলীয় যে চাপ, এটাও একটা অন্যতম নিয়ন্ত্রক। তাহলে তাপমাত্রা প্রথমে আমরা দেখলাম, তাপমাত্রা একটা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। বায়ুমণ্ডলের তাপমাত্রা কতটা ঠান্ডা গরম সেটা কি বোঝাচ্ছে। তো যাই হোক, তাপমাত্রাটা কতগুলো ফাংশনের উপর ডিপেন্ড করে, কতগুলো ফ্যাক্টর রয়েছে, যেমন ল্যাটিটিউডের উপর ডিপেন্ড করে তাপমাত্রা, তারপরে তোমার হাইটের উপর ডিপেন্ড করে, ভেজিটেশন কভারের উপর ডিপেন্ড করে, প্রেসিপিটেশনের উপর ডিপেন্ড করে। বৃষ্টিবহুল অঞ্চলে টেম্পারেচার কম হবে। ডিস্টেন্স ফ্রম সি অর্থাৎ সমুদ্রের কাছাকাছি অঞ্চলে একটা মনোরম প্রকৃতির আবহাওয়া লক্ষ্য করা যায়, একটা সমভাবাপূর্ণ আবহাওয়া, সমুদ্র থেকে যত দূরে যাওয়া যায় চরম ভাবাপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যায়। লিথোলজিক্যাল স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। অ্যাটমসফিয়ারিক প্রেসার যেটা রয়েছে, এরপরে দেখো বায়ুমণ্ডলীয় চাপ, এটার উপরও atmospheric pressure is defined as the force extended against surface by collision of gas molecules। তো এয়ার প্রেসার, বায়ুচাপ নিয়ে তো আরো মানে বিস্তারিত টপিক রয়েছে, তখন আলোচনা করে দেব। উইন্ড মে বি defined as a movement of air for height to low atmospheric pressure in a virtually horizontal plane, অর্থাৎ বাতাস অনুভূমিকভাবে প্রবাহিত হয়, আর উলম্বভাবে হলে সেটাকে আমরা বায়ু প্রবাহ না বলে বায়ু স্রোত বলি, এয়ার কারেন্ট। তারপরে আরো যে কতগুলো উপাদান রয়েছে দেখো, সানলাইট অর্থাৎ সূর্যালোক, হিউমিডিটি রয়েছে, আর্দ্রতা,
এই বিষয়গুলো রয়েছে। এগুলো আমরা আর্দ্রতা অধক্ষেপণ চ্যাপ্টারের বিষয়গুলো আমরা জানবো। আর্দ্রতা বলতে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের যে কতটুকু অবস্থান রয়েছে সেটা হচ্ছে আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা বায়ুমণ্ডলে কতটুকু জলীয় বাষ্প রয়েছে আর কতটুকু দরকার, এই দুইয়ের মধ্যে যে অনুপাত যেটাকে শতাংশে প্রকাশ করা হয় সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। প্রেসিপিটেশন অধক্ষেপণ, এটাও একটা ফ্যাক্টর বলা হচ্ছে। এখানে দেখো কতগুলো বিষয় লক্ষ্য করতে পারো। এখানে উষ্ণতার ধরন, উষ্ণতা যদি বেশি হয় তাহলে বাতাসের চাপটা কম হবে, নিম্নচাপ তৈরি হবে, বাতাস নিচের থেকে উপরের দিকে যাবে, অর্থাৎ বাতাস ঊর্ধ্বগামী হবে, বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাবে। যত বাতাস উষ্ণ হবে ততই কিন্তু তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি হবে, এবং সম্পৃক্ত হতে গেলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বেশি দরকার হবে, কারণ ওটা বেশি উত্তপ্ত বাতাস। সম্পৃক্ত হতে গেলে, স্যাচুরেটেড এয়ার হতে গেলে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি লাগবে, এবং বৃষ্টিপাতও কিন্তু বেশি হবে আর কি। আচ্ছা, যদি উষ্ণতা কম থাকে তাহলে অবশ্যই উচ্চচাপ বা হাই প্রেসার সৃষ্টি হবে, বায়ুমণ্ডলটা উপর দিক থেকে, বায়ু প্রবাহটা উপর দিক থেকে নিচের দিকে হবে, এবং এক্ষেত্রে জলীয় বাষ্প ধারণ ক্ষমতাটা কমে যাবে। সম্পৃক্ত হতে গেলে কম জলীয় বাষ্পে সম্পৃক্ত বা শিশিরাঙ্ক তাপমাত্রা পৌঁছে যাবে, বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু কম হবে। কন্ট্রোলিং ফ্যাক্টর অফ ওয়েদার এন্ড ক্লাইমেট, অর্থাৎ ওয়েদার ক্লাইমেটের যে সমস্ত কন্ট্রোলিং ফ্যাক্টর গুলো রয়েছে এই ফ্যাক্টর গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো, তো প্রথমত যেটা রয়েছে ল্যাটিটিউড, অর্থাৎ অক্ষাংশ। অক্ষাংশ 1 ডিগ্রি অক্ষাংশ বাড়লে 0.28 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কিন্তু ডিক্রিজ হয় বা কমতে থাকে 1 ডিগ্রি অক্ষাংশ যদি বাড়ে। এবারে দেখো অক্ষাংশটা অনুযায়ী তাপমাত্রা ভ্যারি করে, কারণ হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ সানরে, সূর্যরশ্মির যে পতন কোণ, এটা একরকম হয় না। নিরক্ষীয় অঞ্চলে লম্বভাবে পতিত হয়, যতই অক্ষাংশ বাড়ে তির্যকতা বাড়তে থাকে, একটা কারণ। আমরা জানি নিরক্ষরেখার কাছে লম্বভাবে যখন পতিত হয় সানরেজটা কিন্তু টেম্পারেচারটা বেশি পাওয়ার কথা, কারণ এখানে অল্প জায়গা জুড়ে বিস্তৃত হয়। তির্যকভাবে পতিত রশ্মির যে ক্ষেত্রীয় বিস্তার সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে যায়, তার জন্য টেম্পারেচারটা বন্টিত হয়ে যায়, তো তার জন্য কম হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো নিরক্ষরেখা 0 ডিগ্রি অক্ষাংশে রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস, এগুলো মনে রাখতে হবে তোমাদের। 23.5 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশে কর্কট ক্রান্তি রেখা মকর ক্রান্তিতে রয়েছে 18 ডিগ্রি সেলসিয়াস। কুমেরু বৃত্ত সুমেরু বৃত্ত অঞ্চলে রয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। 90 ডিগ্রি সুমেরু কুমেরুতে রয়েছে 0 ডিগ্রি এরকম। তাহলে এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে সৌরশক্তি কিন্তু মানে কম জায়গা জুড়ে পতিত হচ্ছে, লম্বভাবে পতিত হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে, এবং যতই যাওয়া যাচ্ছে এটা কিন্তু তির্যকভাবে পতিত রশ্মি কিন্তু কম পরিমাণে পাচ্ছে বলা যেতে পারে। একই পরিমাণে জায়গায় যদি 90% পায়, এটা পাবে 70 এটা তোমার 40 ডিগ্রি সেলসিয়াস, এরকম ভাবে ভাগ হয়ে যাচ্ছে বিষয়টা আর কি। এখানে দেখো এখানে কৌণিক মানটা দেখানো হয়েছে, সরি, এখানে কৌণিক মানটা, এখানে 90 ডিগ্রি কোণ, এখানে এটা 75 ডিগ্রি কোণ, 40 ডিগ্রি কোণ, 10 ডিগ্রি কোণ, এইভাবে দেখানো হয়েছে। যতই মানে তির্যকতার দিকে যাওয়া যায়, এটা মানে যতই উচ্চ অক্ষাংশের দিকে যাওয়া যায়, এই মানে সূর্যরশ্মির যে পতিত হওয়ার যে পরিমাণটা সেটা কিন্তু তির্যকভাবে পতিত হয় বলে সূর্যরশ্মি কম পায়। এখানে কি বলা হচ্ছে দেখো, অক্ষাংশের পার্থক্য অনুযায়ী সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য হয়। নিম্ন অক্ষাংশে সূর্যরশ্মির পতন কোণের পরিমাণ বেশি, উচ্চ অক্ষাংশে কম। তাই স্বাভাবিকভাবে নিম্ন অক্ষাংশের তুলনায় উচ্চ অক্ষাংশের উষ্ণতার পরিমাণ ধীরে ধীরে আসবে। এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ সানরেজ এটাই মূলত এখানে দেখানো হয়েছে, পতন কোণটাই দেখানো হয়েছে মূলত। এখানে আমরা দেখতে পাচ্ছি তির্যকভাবে পতিত রশ্মি অপেক্ষা লম্বভাবে পতিত রশ্মিতে বেশি পরিমাণে সূর্যালোক পায়। দেখো এখানে সূর্যরশ্মির পাওয়া না পাওয়া অনুযায়ী কিন্তু এরকম ভাবে ভাগ করা হয়েছে। টডির জন্য উষ্ণ মন্ডল, এগুলো আমরা হিট বেল্ট আলোচনা করব পরবর্তীতে। উষ্ণ, নাতিশীতোষ্ণ, হিমমন্ডল 3 ভাগে ভাগ করা হয়েছে। তো এই বিষয়গুলো দেখানো হচ্ছে। সূর্যরশ্মির পতন কোণ আলাদা আলাদা হওয়ার জন্যই কিন্তু মূলত এরকম কোথাও লম্বভাবে, কোথাও তির্যকভাবে, কোথাও অতি তির্যকভাবে পতিত হচ্ছে বিভিন্ন জায়গায়। এখানে কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তিতে কিভাবে কি হচ্ছে বিষয়গুলো মূলত দেখানো হয়েছে। দেখো এখানে কর্কট সংক্রান্তি মানে উত্তর গোলার্ধে
এখানে এটা মূলত মকর সংক্রান্তি দেখানো হয়েছে, যখন তোমার মকর ক্রান্তি রেখা 37° দক্ষিণ অক্ষরেখা সূর্যের সামনে আসছে, তখন ওখানে কিন্তু টেম্পারেচারটা বেশি হয়ে যাচ্ছে। আবার যখন 37° উত্তর অক্ষরেখা বা কর্কট ক্রান্তি রেখা সামনে আসছে 21শে জুন তারিখে, তখন কিন্তু উত্তর গোলার্ধ বেশি টেম্পারেচার থাকছে। তো এবারে এই বিষয়গুলো আমরা দেখলাম, সূর্য রশ্মির যে পতন কোণ সেটার একটা পার্থক্য রয়েছে, বিভিন্ন অক্ষাংশ অনুযায়ী কিন্তু বিষয়টা ভ্যারি করছে। এবারে আমরা যেটা দেখবো অল্টিটিউড, অর্থাৎ উচ্চতা। উচ্চতা অনুযায়ী দেখা যাচ্ছে যে সূর্য রশ্মি তোমার হেরফের হচ্ছে। 1 কিলোমিটার হাইট যদি বাড়ে 6.46 ডিগ্রি, এটা হচ্ছে ল্যাপস রেট, কমে যাচ্ছে। এনভায়রনমেন্টাল ল্যাপস রেট বলা হচ্ছে এটাকেই পরিবেশগত তাপহ্রাস হার। তো যাই হোক, এটা কি উষ্ণতা হ্রাসের হার বা পরিবেশগত হ্রাসের হার, এটাকেই বলা হচ্ছে। ইনভার্সন অফ টেম্পারেচার, কখনো কখনো বৈপরীত্য উত্তাপ হতে পারে, কোনো কোনো অঞ্চলে উষ্ণতা বৃদ্ধির ফলে উষ্ণতা কমে না গিয়ে বরং বেড়ে যায়, এটাকে আমরা ইনভার্সন অফ টেম্পারেচার বলছি। এটা মূলত পাহাড়ি আকৃতির উপত্যকা এটা মূলত হয়। ক্যাটাবেটিক অ্যানাবেটিক এই বিষয়গুলো পরে আমরা বিষয়গুলো জানবো বিস্তারিত। ওরোগ্রাফিক লোকেশন, অর্থাৎ বলা হচ্ছে যে পর্বতের অবস্থান, এটাও কিন্তু একটা কারণ বলা যেতে পারে, কারণ ওরোগ্রাফিক লোকেশন থাকার জন্যই আমরা জানি যে শৈলক্ষে বৃষ্টিপাতটা হয়। রিলিফ রেইনফল, যেটা শৈলক্ষে বৃষ্টিপাত, এটা কিন্তু ওরোগ্রাফিক লোকেশনের কারণেই হয়। এর একটা হচ্ছে উইন্ডওয়ার্ড স্লোপ, একটা হচ্ছে লিওয়ার্ড স্লোপ। এটা উইন্ডওয়ার্ড স্লোপ বা প্রতিবাদ ঢাল, এখানে প্রচুর বৃষ্টিপাত ঘটে এবং এই স্লোপটা পার হয়ে যখন তোমার বাইকটা চলে যায় এইদিকে, তখন কিন্তু জলীয় বাষ্প থাকে না বলে এখানে রেইন শ্যাডো জোন বা এখানে বৃষ্টিচ্ছা অঞ্চলে পরিণত হয়। বিষয়গুলো তোমরা জানো। তাহলে এই পাশটা হচ্ছে যেদিকে বৃষ্টি হয় সেটা হচ্ছে তোমার উইন্ডওয়ার্ড স্লোপ, যেদিকে বৃষ্টি হয় না এটা হচ্ছে তোমার লিওয়ার্ড স্লোপ। ওরোগ্রাফিক লোকেশন এটা একটা কারণ বলা যেতে পারে। ইনক্লিনেশন অফ দ্য ল্যান্ড, পৃথিবীর যে কৌণিক ইনক্লিনেশন অফ দ্য ল্যান্ড, ভেজিটেশন কভার রয়েছে, পৃথিবীর যে কৌণিক মান, এটাও একটা বিষয় রয়েছে। এখানে দেখো, এখানে নর্দার্ন হেমিস্ফিয়ার উত্তর গোলার্ধের ক্ষেত্রে দক্ষিণমুখী ঢালটা কিন্তু বেশি সূর্যালোক পাচ্ছে উত্তরমুখী ঢাল অপেক্ষা, এটা একটা বিষয়। আবার যদি এটা সাদার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে দেখি, তাহলে সেক্ষেত্রে উত্তরমুখী ঢালটা বেশি। কোন পর্বতের উত্তরমুখী দক্ষিণমুখী এরকম ঢাল উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে আলাদা আলাদা হচ্ছে, এটা একটা বিষয়। এফেক্ট অফ টেম্পারেচার অন দ্য স্লোপ অফ ল্যান্ড, ল্যান্ডের যে স্লোপ সেটার উপর ডিপেন্ড করছে, অর্থাৎ উত্তরমুখী ঢাল হবে না দক্ষিণমুখী ঢাল হবে, এটার উপর ডিপেন্ড করছে। তারপরে যেটা রয়েছে এলিমেন্টস অফ ওয়েদার এন্ড ক্লাইমেট, যে সমস্ত এলিমেন্টস গুলো রয়েছে ওয়েদার এন্ড ক্লাইমেটের মধ্যে, সেগুলো কি কি রয়েছে একটু দেখে নেওয়ার চেষ্টা করে দেখো। টেম্পারেচার টি মিন্স, এখানে ফ্যাক্টর চিহ্ন রয়েছে, ফাংশন চিহ্ন দেখো, ফাংশনাল সাইন। এল মানে হচ্ছে এখানে ল্যাটিটিউড, এইচ মানে হচ্ছে তোমার হাইট, ভি মানে ভেজিটেশন, পি মানে প্রেসিপিটেশন, এস মানে ডিস্টেন্স ফ্রম সি, এল মানে হচ্ছে তোমার লিথোলজিক্যাল স্ট্রাকচার। এই বিষয়গুলো টেম্পারেচার রয়েছে। ইনকামিং সোলার রেডিয়েশন অবস্ট্রাক্টেড বাই দ্য ক্লাউড, অর্থাৎ মেঘগুলো যে বাধা দিচ্ছে এরকম কারণে কিন্তু পৃথিবীর তাপমাত্রা বাড়তে পারে। সাধারণত বিকাল বা সন্ধ্যার দিকে যদি মেঘলা থাকে আকাশ, আমাদের তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর মেঘ মুক্ত আকাশে কিন্তু টোটাল রেডিয়েশনটা হয়ে যায়, তাপমাত্রা কমে যায় তাড়াতাড়ি। তো যাই হোক, এই বিষয়গুলো রয়েছে। বায়ুর উত্তপ্তকরণের বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, কুলিং যে বিকিরণ প্রক্রিয়া, ধীরে ধীরে ধরো শীতল হচ্ছে তাপ বিকিরণ করে, এই বিষয়গুলো রয়েছে। এখানে টেম্পারেচারের কতগুলো সূত্র তোমরা জেনে রাখার চেষ্টা করো। এভারেজ ডেইলি টেম্পারেচার বা গড় দৈনিক তাপমাত্রা যেটা রয়েছে, দেখো হাইয়েস্ট টেম্পারেচার অফ দ্য ডে, একটা দিনের সর্বোচ্চ তাপমাত্রা, এবং একটা দিনের লোয়েস্ট টেম্পারেচার বা সর্বনিম্ন তাপমাত্রা, এই দুটোর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে একটা দিনের গড় তাপমাত্রা আমরা পাবো। এভারেজ মান্থলি টেম্পারেচার, অর্থাৎ গড় মাসিক উষ্ণতাটা কি করে পাবো, টোটাল অফ দ্য ডেইলি এভারেজ টেম্পারেচার, অর্থাৎ প্রতিদিনের যে গড় তাপমাত্রা, এটার 30 দিনের যোগফলকে যদি আমরা মাস সংখ্যা দিয়ে আমরা ভাগ করি, তাহলে সেটা আমরা পাবো এভারেজ মান্থলি টেম্পারেচার। তারপরে রয়েছে এভারেজ অ্যানুয়াল টেম্পারেচার, অর্থাৎ বার্ষিক গড় উষ্ণতা, যেটা 12 মাসের
প্রতিটা মাসের এভারেজ আমরা এইভাবে পেয়ে গেলাম, এভারেজ মান্থলি টেম্পারেচারটা আমরা পেয়ে গেলাম। এই 12 মাসের এভারেজ টেম্পারেচারটা আমি যদি যোগ করি, যোগফলকে 12 দিয়ে ভাগ করি, সেটা কিন্তু আমরা যেটা পাবো সেটা হচ্ছে এভারেজ অ্যানুয়াল টেম্পারেচার। আরেকটা বিষয় রয়েছে দেখো, রেঞ্জ অফ টেম্পারেচার, অর্থাৎ তাপমাত্রার প্রসার, উষ্ণতার পার্থক্য বা প্রসার, সেটা হচ্ছে হাইয়েস্ট টেম্পারেচার মাইনাস লোয়েস্ট টেম্পারেচার। এটা মাসিক উষ্ণতার প্রসার হতে পারে, বার্ষিক উষ্ণতার প্রসার হতে পারে। বার্ষিক উষ্ণতার প্রসার হলে যেমন শীতলতম মাস জানুয়ারির গড় উষ্ণতা এবং এদিকে তোমার উষ্ণতম মাস জুলাইয়ের গড় উষ্ণতা, এই দুটোর পার্থক্য করলে আমরা পেয়ে যাব বার্ষিক উষ্ণতার প্রসার। এরপরে আরো কতগুলো বিষয় রয়েছে দেখো, রেইনফল। রেইনফল একটা বিষয়, বৃষ্টিপাত। আবহাওয়া জলবায়ুর একটা অন্যতম উল্লেখযোগ্য উপাদান হচ্ছে বৃষ্টিপাত। পৃথিবীর যে সমস্ত অঞ্চলে উত্তাপ এবং জলভাগের পরিমাণটা বেশি, সেখানে কিন্তু বৃষ্টিপাত বেশি হবে, কারণ সেখানে ওয়াটার ব্যাপার, জলীয় বাষ্প বেশি পরিমাণে উৎপন্ন হবে। কোন স্থানের যে বার্ষিক গড় বৃষ্টিপাত তার উপর কিন্তু জলবায়ু নির্ভর করে। যেমন ভূমধ্যসাগরীয় জলবায়ুতে আমরা যেটা দেখি যে শীতকালটা বৃষ্টিপাত বেশি হয়, শীতকালটা আর্দ্র থাকে, কিন্তু আমাদের এখানে শীতকালটা শুষ্ক থাকে। তারপরে যে বিষয়টা রয়েছে দেখো, হিউমিডিটি বা আর্দ্রতা। আর্দ্রতা ব্যাপারটা প্রকাশ করার জন্য কতগুলো পদ্ধতি রয়েছে। আর্দ্রতা বলতে অ্যাকচুয়ালি বায়ুমণ্ডলের মধ্যে জলীয় বাষ্প কতটা রয়েছে সেটাই আর্দ্রতা বোঝায়। তো বায়ুমণ্ডলের আর্দ্রতার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে বায়ুমণ্ডলে বৃষ্টিপাত, ঝড় ঝঞ্ঝা, সমস্ত কিছু, তুষারপাত এর কারণে কিন্তু হয়। আর আর্দ্রতা, কোন একটা জায়গার আর্দ্রতা কিন্তু সেই জায়গার বৃষ্টিপাত তাপমাত্রার উপর অনেকটা নির্ভরশীল। তাপমাত্রা যদি বেশি হয়, বৃষ্টিপাত যদি বেশি হয়, সেখানে কিন্তু আর্দ্রতা বেশি হবে, এটাই স্বাভাবিক। আর্দ্রতার তিনটে রকম ভেদ রয়েছে, দেখো কি কি রয়েছে। একটা হচ্ছে তোমার অ্যাবসলিউট হিউমিডিটি। অ্যাবসলিউট হিউমিডিটি বলতে যেটা বোঝাচ্ছে চরম আর্দ্রতা। চরম আর্দ্রতা কাকে বলে? কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে আমরা চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা বলি। যেমন ধরো, কোন একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে, ধরো প্রতি ঘন সেন্টিমিটার পরিমাণ বায়ুতে ধরো জলীয় বাষ্প রয়েছে মোটামুটি 15 গ্রাম, তাহলে আমরা বলবো যে অ্যাবসলিউট হিউমিডিটি হচ্ছে 15 গ্রাম পার কিউবিক সেমি, এরকম আমরা বলতে পারি অ্যাবসলিউট হিউমিডিটি। স্পেসিফিক হিউমিডিটি কাকে বলে? বিশেষ আর্দ্রতা, একটা নির্দিষ্ট পরিমাণ বায়ুর ওজন এবং সেই বায়ুতে থাকা মোট জলীয় বাষ্পের যে ওজন, বায়ুর ওজন বাই জলীয় বাষ্পের ওজন, এই দুয়ের যে অনুপাত সেটাকে বলা হচ্ছে যে বিশেষ আর্দ্রতা। তাহলে নির্দিষ্ট পরিমাণ বায়ুর ওজন ইস্টু সেই বায়ুতে থাকা মোট জলীয় বাষ্পের ওজন, এই দুটোর ওজনের যে অনুপাত সেটাকে বলা হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি। তারপরে যেটা রয়েছে দেখো, আপেক্ষিক হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা। এটা কি করা হয়? নির্দিষ্ট বায়ুতে, নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে এবং ওই বাতাসকে ওই উষ্ণতায় সম্পৃক্ত করতে যতটা জলীয় বাষ্প লাগবে, কি পরিমাণ আছে আর কি পরিমাণ লাগবে, এই দুটোর যে অনুপাত, এটা শতাংশে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতার সাহায্যে কোনো অঞ্চলে স্যাঁতসেঁতে ভাবটা মাপা হয়। কোন অঞ্চলে আপেক্ষিক আর্দ্রতা থেকে সেই অঞ্চলের ভূপৃষ্ঠের তাপ বিকিরণের হার, ঝড় বৃষ্টি, এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করা যায়। বায়ুর উষ্ণতা এবং আপেক্ষিক আর্দ্রতার মধ্যে কিন্তু একটা ব্যস্ত সম্পর্ক রয়েছে। যেমন বায়ুর যদি উষ্ণতা বাড়ে তাহলে আপেক্ষিক আর্দ্রতা কিন্তু কমে যায়, উষ্ণতা যদি কমে যায় আপেক্ষিক আর্দ্রতা কিন্তু বেড়ে যাবে। উষ্ণতা এবং আপেক্ষিক আর্দ্রতার মধ্যে কিন্তু একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। তারপরে যেটা রয়েছে দেখো, সানলাইট, অর্থাৎ সূর্যের আলো। আবহাওয়ার একটা অন্যতম উপাদান। পর্যাপ্ত সূর্যালোক ছাড়া কিন্তু তোমার গাছপালা, ফসল এগুলো কিছুই হবে না, কারণ সালোক সংশ্লেষের জন্য কিন্তু আলোটা একটা অপরিহার্য উপাদান বলা যেতে পারে। অ্যাটমসফিয়ারিক প্রেসার, বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ এটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অ্যাটমসফিয়ারিক প্রেসার, বায়ুমণ্ডলীয় চাপ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। শুধু চাপ নয়, বায়ুর যে গতি সেটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যাই হোক, চাপ নিয়ে আমরা বিস্তারিত বায়ুচাপ অধ্যায়ে আমরা আলোচনা করব। তারপরে রয়েছে ডিউ, অর্থাৎ শিশির। রাতে তাপ বিকিরণ করে ভূপৃষ্ঠ শীতল হলে তার সংস্পর্শে উপরের যে বাতাসটা সেটা শীতল হয়ে যায়, ফলে শীতল বায়ুটা বেশি জলীয় বাষ্পটা ধারণ করে রাখতে পারে না। এর ফলে কি হয়? অতিরিক্ত জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে গাছের পাতা, তৃণ প্রভৃতির উপর জলবিন্দু বা জলকণার আকারে পতিত হয়। এটাকে আমরা শিশির বলতে পারি। এটা ঘনীভবনের রূপ বলা যেতে পারে, ঘনীভবনের একটা ফর্ম, কনডেনসেশন, ফর্মস অফ কনডেনসেশন।
শিশির। তো নির্মল আকাশ, ধীর বায়ু প্রবাহ শিশির সৃষ্টিতে কিন্তু সাহায্য করে থাকে। তারপরে যেটা রয়েছে দেখো কুয়াশা বা ফগ। কখনো কখনো কি হয়, জলীয় বাষ্পটা ঠান্ডায় ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুস্তরে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ধোঁয়ার আকারে ভাসতে থাকে। এরূপ ধোঁয়ার আকারে ভাসমান যে জলীয় বাষ্প সেটাকে আমরা কুয়াশা বা কুজ্ঝটিকা বলে থাকি। জলীয় বাষ্প বেশি মাত্রায় ঘনীভূত হলে, তো ধোঁয়ার আকারে ভাসমান যে জলীয় বাষ্প সেটা হচ্ছে কুজ্ঝটিকা। আর এই জলীয় বাষ্প বেশি মাত্রায় যদি ঘনীভূত হয়, ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার আকারে পৃথিবী পৃষ্ঠের উপর ভাসতে থাকে, তাহলে সেটাকে আমরা কুয়াশা বলে থাকি। মানে কুজ্ঝটিকাটা লার্জ মানে স্মল স্কেলে, আর কুয়াশাটা ব্যাপক আকারে যখন হবে আর কি, বেশি মাত্রায় ঘনীভূত যখন হবে জলীয় বাষ্পটা, সেটাকে কুয়াশা বলা যাবে। তো যাই হোক, কুয়াশা কুজ্ঝটিকা মূলত একই রকম আর কি, সমার্থকই বলা যেতে পারে, একটুখানি সামান্য ডিফারেন্স রয়েছে। তো কুয়াশা কুজ্ঝটিকা বেশি পরিমাণে দেখা যায় সাধারণত শান্ত মেঘমুক্ত রাতের বেলায়, কারণ সেখানে তাপ বিকিরণ করে তাড়াতাড়ি শীতল হয়ে যায়। তো তার জন্যই কিন্তু এটা লক্ষ্য করা যায়। এবং মেঘাচ্ছন্নতা দিনে কিন্তু দেখা যাবে যে দিনের বেলা যদি প্রচুর মেঘ থাকে তাহলে কিন্তু এই কুয়াশার ব্যাপারটা খুব কমই হবে। তারপরে স্নোফল যে ব্যাপারটা রয়েছে দেখো, স্নোফল ব্যাপারটা বা তুষারপাত যে ব্যাপারটা রয়েছে, তুষারপাত ব্যাপারটা হচ্ছে শীত প্রধান দেশে প্রবল ঠান্ডার জন্য শিশির বিন্দুগুলো জমে সেটা তুষারপাত মানে কঠিন হয়ে যায়। এরূপ কঠিন জমাট বাঁধা যে শিশুর বিন্দুকে সেটাকে আমরা তুষার বলতে পারি। ডাইরেক্ট শিশির না পড়ে এটা তুষার হিসাবে কিন্তু নিচের দিকে পড়ে। তো যাই হোক, অত্যাধিক সত্য প্রবাহ বৃষ্টিপাতের পরিবর্তে ইউরোপ মহাদেশে, উত্তর আমেরিকার, কানাডা, যুক্তরাষ্ট্রে কোনো কোনো অঙ্গরাজ্যে সময় সময় অত্যাধিক সত্য প্রবাহের কারণে বৃষ্টিপাতের পরিবর্তে কিন্তু এখানে তুষারপাত হতে দেখা যায়। আমাদের ভারতের কিছু রাজ্যে, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর রাজ্য, এরকম তুষারপাত হতে আমরা লক্ষ্য করতে পারি। এবারে দেখো কিছু টার্মিনোলজি রয়েছে, বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমত যেটা রয়েছে দেখো, স্যাচুরেটেড এয়ার বা সম্পৃক্ত বাতাস। সম্পৃক্ত বাতাস বলতে যে বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্প রয়েছে, মানে জলীয় বাষ্প যতটুকু থাকার কথা, একটা বাতাসকে সম্পৃক্ত করতে যতটুকু জলীয় বাষ্প থাকার কথা ততটাই রয়েছে, তাহলে সেই বাতাসকে আমরা স্যাচুরেটেড উইন্ড বা স্যাচুরেটেড এয়ার বা সম্পৃক্ত বাতাস বা পরিতৃপ্ত বাতাস বলবো। বায়ুর উষ্ণতা যতই বাড়বে, উষ্ণতা বাড়ার সাথে সাথে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাবে। উষ্ণতা যদি হঠাৎ করে কমে যায়, এই জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যাবে, তখন কিন্তু তাড়াতাড়ি শিশিরাঙ্ক তাপমাত্রায় পৌঁছে যাবে। এবারে শিশিরাঙ্ক তাপমাত্রার ব্যাপারটা কি? ডিউ পয়েন্ট। হোয়াট ইজ ডিউ পয়েন্ট? দেহ উষ্ণতায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পেয়ে 100% এ পৌঁছায়। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি 100% অতিক্রম করলে বায়ু সম্পৃক্ত হয়ে যায় এবং এর মধ্যস্থিত যে জলীয় বাষ্প সেটা ঘনীভূত হয়ে শিশির, কুয়াশা ইত্যাদিতে পরিণত হয়। সেটাকেই আমরা, এই তাপমাত্রাকে আমরা বলছি, অর্থাৎ যে উষ্ণতায় বায়ু সম্পৃক্ত হয় সেই উষ্ণতাকে আমরা বলছি ডিউ পয়েন্ট বা শিশিরাঙ্ক তাপমাত্রা। এবারে আমরা পরের যে টার্মটা রয়েছে দেখো, হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার দিয়ে একটা যন্ত্র দিয়ে কি মাপে না, বায়ুর আর্দ্রতার পরিমাণটা মাপা হয়। বায়ুর আর্দ্রতার পরিমাণটা মাপা হয়। দুই ধরনের হাইগ্রোমিটার রয়েছে, একটা হচ্ছে তোমার ড্রাই অ্যান্ড ওয়েট বাল্ব থার্মোমিটার বা শুষ্ক আর্দ্রকুণ্ড থার্মোমিটার, আর একটা যেটা রয়েছে স্বয়ংক্রিয় হাইগ্রোমিটার বা অটোমেটিক হাইগ্রোমিটার। এই দুটো হাইগ্রোমিটার মূলত ব্যবহার করা হয়। তো যাই হোক, এরপরে যেটা রয়েছে রিলেটিভ হিউমিডিটি, এই ব্যাপারটা তো আলোচনা করলাম। এবার এই রিলেটিভ হিউমিডিটি কাকে বলে তো আলোচনা করেছি। তো মানুষের জীবনে এই রিলেটিভ হিউমিডিটির কিন্তু একটা প্রভাব রয়েছে। যেমন মানুষের শরীরের কতটা আরামদায়ক হবে বা অস্বস্তি লাগবে সেটা কিন্তু এই বাতাসের আপেক্ষিক আর্দ্রতার উপর নির্ভরশীল। যেমন শীতকালে আমরা দেখি বাতাসের জলীয় বাষ্পের পরিমাণটা কিন্তু অনেক কম থাকে। শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে বলে বাষ্পীভবনের হারটা কিন্তু অনেক বেশি হয়। তো এই সময় আমাদের দেহ থেকে, দেহের যে অনাবৃত অংশ সেগুলো থেকে অপেক্ষাকৃত বেশি পরিমাণে জলীয় বাষ্প বাতাস কিন্তু শোষণ করে নেয় বলা বাহুল্য। তো যাই হোক, তার জন্য কিন্তু আমরা শীতকালে দেখি যে আমাদের শরীরের কোনো কোনো জায়গায় কিন্তু ফেটে যায়, যেমন বিশেষ করে পায়ের গোড়ালি, ঠোঁট, এগুলো ফেটে যায়। আবার বাতাসের উষ্ণতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপেক্ষিক আর্দ্রতা কিন্তু ধীরে ধীরে বেড়ে যায়। উষ্ণতা বাড়লে কিন্তু দেখা যাবে যে আপেক্ষিক আর্দ্রতাটা ধীরে ধীরে বেড়ে যাবে এবং বায়ুমণ্ডলের যে জলীয় বাষ্প শোষণের যে ক্ষমতা সেটা কিন্তু দেখা যাবে কমে যাবে।
এর ফলে বাষ্পায়নের মাত্রাটা কমে যাবে, বাষ্পীভবনের মাত্রা কমে যাবে। এর ফলে কি হবে, দেহের যে ঘাম সেটা দ্রুত বাষ্পীভূত হবে না। এর ফলে কিন্তু আমরা গরমকালে আমরা দেখি যে অস্বস্তি বোধ হয়, আপেক্ষিক আর্দ্রতা বর্ষাকালে বা গরমকালে যখন খুব বেশি থাকে তো খুব অস্বস্তি বোধ হয়। তো এই কারণেই আফ্রিকার যে ঘানা অঞ্চলটা, এটা শ্বেতাঙ্গদের কাছে কবর বলা হয়, কারণ শ্বেতাঙ্গদের কাছে এই আফ্রিকার অঞ্চলটা এটা খুবই কিন্তু মারাত্মক একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, এখানে যেহেতু খুবই আপেক্ষিক আর্দ্রতা থাকে সেই কারণেই। তারপরে যে বিষয়টা রয়েছে এয়ার ড্রেনেজ। এয়ার ড্রেনেজ বলতে ক্যাটাবেটিক উইন্ড আর হচ্ছে তোমার পার্বত্য অঞ্চলে দিনের বেলা উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে পর্বতের উপরে স্বাভাবিকভাবে কিন্তু একটা নিম্নচাপের সৃষ্টি হয়। তো তখন কি হয়, এই নিম্নচাপের আকর্ষণে পাহাড়ের উপরের যে উষ্ণ বাতাস সেটা পাহাড়ের পাদদেশের উষ্ণ বাতাসটা উপরে ধীরে ধীরে চলে যায়। তো এটাই হচ্ছে তোমার অ্যানাবেটিক উইন্ড। রাত্রিবেলা তাপ বিকিরণের দরুন পাহাড়ের উপরে যে বায়ু শীতল এবং ভারী হয়ে যায়, মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে আসে ক্যাটাবেটিক উইন্ড। সুতরাং এই অ্যাডাবেটিক এবং ক্যাটাবেটিকটা হচ্ছে নিচের দিকে নামে যেটা, সেটা ক্যাটাবেটিক উইন্ড, আর অ্যানাবেটিক হচ্ছে নিচের থেকে উপরের দিকে ওঠে যে অ্যানাবেটিক উইন্ড। সাধারণত অ্যানাবেটিক ক্যাটাবেটিক বিষয়গুলো পরে আমরা ইনফরমেশন অফ টেম্পারেচার অধ্যায়ে আলোচনা করব। তো এই দুই প্রকার বায়ুকেই আমরা কিন্তু এয়ার ড্রেনেজ বা নিকাশি বায়ু আমরা বলতে পারি। তো দেখো ওয়াটার ব্যাপার, 10% 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি 100% রিলেটিভ হিউমিডিটি থাকে, এই টেম্পারেচারটা ধরো বাড়িয়ে দিলাম, জলীয়বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে গেল, জলীয়বাষ্প যা আছে তার থেকে কিন্তু জলীয়বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে গেল, সুতরাং রিলেটিভ হিউমিডিটি কিন্তু কমে গেল 53% রিলেটিভ হিউমিডিটি। আবার টেম্পারেচার আরো ধরো বাড়িয়ে দিলে তখন জলীয়বাষ্প ধারণ ক্ষমতা আরো তখন বেড়ে যাবে, জলীয়বাষ্পের পরিমাণটা কম হয়ে গেল, ধারণ ক্ষমতা আরো বেড়ে গেল, তখন কিন্তু রিলেটিভ হিউমিডিটি আরো কমে যাবে। সুতরাং আমরা বলতে পারি উষ্ণতা বাড়ার সাথে সাথে রিলেটিভ হিউমিডিটি কিন্তু কমে যাচ্ছে, উষ্ণতা যত বাড়ছে রিলেটিভ হিউমিডিটি তত কমে যাচ্ছে। এটা এয়ার ড্রেনেজ বিষয়টা দেখানো হয়েছে। এখানে দেখো যে শীতল বাতাসটা ধীরে ধীরে নামছে, ক্যাটাবেটিক উইন্ড। তো এখান থেকে এখানে শীতল বাতাস নেমে এটা আবার উষ্ণ হয়ে আবার উপরের দিকে পর্যায়ক্রমে এটা সেল তৈরি করছে, একটা বায়ু কক্ষ তৈরি করছে বলা যেতে পারে। এইগুলো বিষয়গুলো তোমরা জেনে রাখো, এগুলো হচ্ছে ওয়েদার ক্লাইমেটস এর বিভিন্ন ফ্যাক্টর গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। তো আজকের ক্লাসের আলোচনা এই পর্যন্তই। তোমরা এই দুটো বিষয়, দুটো টপিক পড়লাম, ভালো করে তোমরা বাড়িতে পড়াশোনা করবে। আগামী বুধবারের দিন এই দুটোর উপর পরীক্ষা নেওয়া হবে। আলোচনা ঠিকঠাক বুঝতে পারলে সবাই একটুখানি রেসপন্স করো, তাহলে সুবিধা হয়। যে ম্যাগনেটোস্ফিয়ারকে কি ভন অ্যালেন রেডিয়েশন বলা যাবে, মানে অপর নাম হিসেবে? অপর নাম তো বলা যাবে না। এই ম্যাগনেটোস্ফিয়ারের বিভিন্ন মানে ভাগ থাকে, আবার সেই ভাগের মধ্যে আবার একটা নির্দিষ্ট মানে কিলোমিটার থাকে আর কি, সেটাকে ভ্যান অ্যালেন বিকিরণটা হচ্ছে বলে ওইটাকে ভ্যান অ্যালেন বিকিরণ বলা হয়। এটার পরিবর্তে এটা বলা যাবে না, এর অপর নাম এটা এরকম ভাবে কখনোই বলা যাবে না। ঠিক আছে, বিষয় দুটো ভালো করে তোমরা সবাই পড়ো। পড়ার পরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই গ্রুপে আমাকে জানিও, বা গ্রুপে আলোচনার মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট গুলো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আজকের ক্লাস তাহলে